এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকে কিন্তু ম্যাথের একটা নতুন টপিক আমরা আজকে আলোচনা করব। যারা বিশেষ করে এইচএস পড়ছো বা 9-10-এ পড়ছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। যারা এইচএস পাস করে এখন ডিএলএড করে প্রাইমারির জন্য বা আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদেরও কিন্তু টিচিং এক্সামের ক্ষেত্রে সিলেবাসে এই টপিকটা কিন্তু আছে, ঠিক আছে। তা এটা নিয়ে কিন্তু খুব সুন্দর করে আজকে একটা ক্লাসে তোমাদের এটা দেখবে শেষ হবে না, কারণ এর মধ্যে অনেক কিছু আছে। বাস্তব সংখ্যার মধ্যে অনেক কিছু সংখ্যার সেট আছে, সবগুলো নিয়ে আলোচনা করা, তারপরে প্রত্যেকটা সেটের যে নেচার, আলাদা আলাদা নেচার, সেগুলো নিয়ে সব কিছু আলোচনা করা একদিনে সম্ভব না। তো আমি আজকে বাস্তব সংখ্যা কী জিনিস আর বাস্তব সংখ্যার মধ্যে যে আলাদা আলাদা সেট আছে সেগুলো নিয়ে পরিচয় করে পুরো বাস্তব সংখ্যার সেটের একটা ওভারঅল ধারণা দিয়ে দেব। পরের ক্লাসে বাকি যে সেটগুলো আছে এর মধ্যে তাদের নেচার নিয়ে ভালো করে আলোচনা করব, ঠিক আছে। তো সবার ক্ষেত্রে কিন্তু এই যে টপিকটা খুবই উপকারী, যারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ বা যারা পড়াশুনো করছো, সেই 8-9-10 বলো আর যাই বলো না, এখানে সংখ্যা রেখার ধারণাটাও আমি দিয়ে দেবো। আর যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো বা গ্র্যাজুয়েশনে পড়ছো সবার ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে প্রথমে যেটা জিনিসটা বলেছে বাস্তব সংখ্যা। এবার যেহেতু আমরা একটু উঁচু ক্লাসে উঠে গেছি বা যারা বড়রা দেখছে তাদের জন্য একটু এক্সট্রা কনসেপ্ট একটু আমি দিয়ে দিই। এখানে বলছে বাস্তব সংখ্যা, তাহলে নিশ্চয়ই অবাস্তব সংখ্যা বলে কিছু একটা জিনিস আছে। তাহলে কোনটা বাস্তব সংখ্যা আর কোনটা অবাস্তব সংখ্যা সেটা কিন্তু আমাদের ভালো করে আগে বুঝতে হবে। বাস্তব সংখ্যা নিয়ে বোঝাবো, কিন্তু ডিফারেন্সটা একটু বুঝিয়ে নিই। সংখ্যা রেখার ধারণা, দেখো তোমরা তো ছোটো ক্লাসে সংখ্যা রেখা নিয়ে ভালো পড়াশুনো করেছো, সেটাও আমি টুকটাকের মধ্যে দেখাবো। দেখো, কয়েকটা এক্সাম্পল দিই আমি, দেখো খুব ভালো করে ক্লাসটা করো, ভালো লাগবে। আমি ধরো এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, এক্স 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 স্কোয়ার ইকুয়াল টু 4, ঠিক আছে। আরও একটা এক্সাম্পল নিচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে যদি আমরা এক্সের ভ্যালুটা বার করি তাহলে কত হয়, √4 হয়ে যায়। সেটা হয়ে যায় কত, +-2। আর এখানে যদি আমরা এক্সের ভ্যালুটা বার করি তাহলে কী হবে, এক্স ইকাল টু কিন্তু হয়ে যাবে +-√3, তাই তো। কিন্তু একটু ভালো করে খেয়াল করো তো, আমরা যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 লিখতাম, ঠিক আছে, তাহলে কিন্তু এক্স ইকুয়াল টু কী হতো, এই যে আরেকটু ভেঙে লিখি, এক্স এটাকে লিখতে পারি 4 × -1, এটা লিখতে পারি। এবার এক্সের ভ্যালুটা যখন বার করব তখন কী হবে, 4 × -1 এটা হবে, তাই তো। তাহলে 4-এর রুট করলে আমরা জানি কত, 2 হয়, +-2। এবার এই যে -1 আছে, এই মাইনাসের কখনো তোমরা রুট করেছো? এটা মাইনাসের কিন্তু রুট করিনি আমরা কখনো। তাহলে এই যে -1 এর যে রুট করি, এটা করলে একটা ভ্যালু পাই, সেই ভ্যালুটাকে আমরা ধরি আই। তাহলে এই আই দিয়ে যে সংখ্যাগুলো পাচ্ছি, দেখো এটা কিন্তু নতুন ধরনের সংখ্যা। এগুলোর সঙ্গে কিন্তু আমাদের আগে মানে বিশেষ করে উচ্চ মাধ্যমিক আগে যারা নিয়ে পড়াশোনা করছো বা উচ্চ মাধ্যমিকে কিন্তু এই কমপ্লেক্স নামের ধারণা আছে, কিন্তু তার আগে কিন্তু নেই, ঠিক আছে। তাহলে এই আই দিয়ে যে সংখ্যাগুলো আসছে এইগুলো কিন্তু আর আমাদের বাস্তব সংখ্যা থাকছে না, এগুলি কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বলি। আর তাছাড়া বাদ বাকি যা সংখ্যা আছে, এই যে √3 বলো, 2 বলো, ঠিক আছে, এইগুলো সব কিন্তু আমাদের বাস্তব সংখ্যার মধ্যে যায়। বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু অনেক রকমের সংখ্যার সেট আছে, সেইগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। যেমন দেখো, আমাদের বাস্তব সংখ্যার মধ্যে আছে প্রথমে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। প্রথমে আসে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক,
সংখ্যা। তারপরে আসে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। তারপরে আসবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর তারপরে আমাদের আসবে মূলদ সংখ্যা, মূলদ আর অমূলদ। এই এতগুলো সংখ্যার সেট নিয়ে আমাদের কিভাবে রিয়েল নাম্বারে একটা বা বাস্তব সংখ্যার একটা সেট তৈরি হবে সেটা নিয়েই কিন্তু আমরা একটা আজকে আলোচনা। ঠিক আছে, তো চলো সেগুলো নিয়ে এবার আলোচনা শুরু করি। দেখো এখানে আমি একটা পেজ রেখেছিলাম যে বাস্তব সংখ্যার অন্তর্গত সংখ্যার সেট। তো তোমাদেরকে একবার একটুখানি লিখে দিই ভালো করে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। একটু মানে প্রত্যেকটা সংখ্যার একটা একটা সেট আছে, তাদের একটা সাইন আছে, সেগুলো একটু বলি। প্রথমে এক নম্বরে আসে আমাদের স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, সংখ্যাটা লিখছি না, সেটাকে অনেক সময় ইংলিশে আমরা বলি ন্যাচারাল নাম্বার, সেখান থেকে আমরা এটাকে ডিনোট করি ক্যাপিটাল এন দিয়ে। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটটা হচ্ছে ক্যাপিটাল এন, আমরা এটা দিয়ে বোঝাবো। তারপরে আসবে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, ইংলিশে বলে হোল নাম্বার, WHOLE, হোল নাম্বার। সেই জন্য এটাকে আমরা সবসময় ডাব্লু দিয়ে ডিনোট করব। 3 নাম্বার আসবে আমাদের পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইন্টিজার বলি। ঠিক আছে, এটাকে আমরা ইংলিশে কি বলবো, ইন্টিজার, ইন্টিজার। আর এটাকে কিন্তু সবসময় আমরা জেড দিয়ে, ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করি। ঠিক আছে, ক্যাপিটাল আই দিয়ে না। দেখো প্রত্যেকবার হয়তো এটা প্রত্যেকবার কিন্তু সেই ফার্স্ট লেটারটা ধরা হবে না। 4th আসবে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, ইংলিশে বলবে রেশনাল নাম্বার। ঠিক আছে, সেটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করব। আর 5 নাম্বার আসবে অমূলদ সংখ্যা, অমূলদ বা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এটাকে তেমন কোনো আমাদের সাইন দিয়ে বোঝানো হয় না। ঠিক আছে, তাহলে এই 5টা আমাদের সংখ্যার সেট, কিন্তু এই যে বাস্তব সংখ্যাটাকে বললাম, বাস্তব সংখ্যার মধ্যে এতগুলো এই 5টা সংখ্যার সেট ঢুকে আছে, এগুলোকে নিয়েই সব বাস্তব সংখ্যা তৈরি হয়েছে। এবার কোন সংখ্যার সেটটা কেমন সেটা তো আমাদের শিখতে হয় ভালো করে এবার। ঠিক আছে, তো চলো এক এক করে দেখে নিই। প্রথমে হচ্ছে দেখো আমি এসেছি কি স্বাভাবিক সংখ্যার সেট। খুব সুন্দর ভেঙে ভেঙে কিন্তু এখানে দেখানো হবে, যারা একবার দেখবে, যারা এইচএস জন্য পড়াশোনা করছো তারাও দেখতে পারো, ছোটো ক্লাসে যারা 8, 9 করছো তার পড়াশোনা করছো তাদেরও দেখতে পারো। কারণ এই সংখ্যার সেট, মানে সেট, বাস্তব সংখ্যার সেটটা কিন্তু ভালো করে তোমাদের কনসেপ্ট না থাকলে, যারাই সায়েন্স নিয়ে নাড়াচাড়া করবে বা পড়াশুনো করবে তাদেরই কিন্তু সব সময় অসুবিধা হবে। ঠিক আছে, তো এই স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমি কী দিয়ে ডিনোট করবো বলেছিলাম, ক্যাপিটাল এন দিয়ে। ঠিক আছে, এবার এর মধ্যে কোন সংখ্যাগুলো আছে, এই যে এন একটা সেট, এই সেটটাকে কিন্তু আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়েই বোঝাই। এই সেটটার মধ্যে কিন্তু 1 থেকে শুরু করে 1, 2, 3 এরকম ডট ডট করে চলতে থাকবে। এইরকম এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। তাহলে আমরা যদি একটা সংখ্যা রেখা টানি, সংখ্যা রেখাকে কী জিনিস, যে মাঝখানে শূন্য থাকবে, তারপরে উভয় দিকে সমদূরত্বে আমরা একক দূরত্বে একটা মানে দাগগুলো এভাবে টানবো। দেখো এটা আমি ধরে নিয়েছি 0 বিন্দু। তাহলে এই স্বাভাবিক সংখ্যার যে সেটটা হবে সেটা কেমন দেখতে হবে বলো তো, 0 থেকে শুরু হবে না, কিন্তু 1, 2, 3, 4, 5, 6 এই যে 1 থেকে শুরু করে এদিকে যে যতগুলো একক মানে যে সংখ্যাগুলো পাবো, এইভাবে এগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা।
তাহলে স্বাভাবিক সংখ্যা কী জিনিস বোঝা গেল। ঠিক আছে, এরপর আমাদের যে সংখ্যার সেটটা আসবে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট বা হোল নাম্বার ইংলিশে, যেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে, ডাব্লু দিয়ে ডিনোট করব। ঠিক আছে, ক্যাপিটাল ডাব্লু। এবার দেখো, আমরা তো স্বাভাবিক সংখ্যার মধ্যে শিখলাম কি, এক থেকে শুরু হয়ে পরপর চলতে থাকছে যে সংখ্যাগুলো, সেটাকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার আমরা যদি এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখেছি কী ছিল, সব কিছু কিন্তু সুন্দর করে দেখো ভেঙে ভেঙে আমি বোঝাচ্ছি। এর মধ্যে ছিল 1 2 3 এরকম করে চলতে থাকছে। এবার আমরা যদি একটা কাজ করি, এর সঙ্গে শূন্যকে আমরা জুড়ে দিই। ঠিক আছে, শূন্যও তো একটা সংখ্যা আমাদের, তাহলে এই শূন্যকে জুড়ে দিই, তখন এটার স্বাভাবিক সংখ্যার সেট থাকবে না, এটা হয়ে যাবে অখণ্ড সংখ্যার সেট। তার মানে এটাকে এখন আমরা বলবো কি, ডাব্লু। ঠিক আছে, তো ডাব্লুটা কীভাবে পেলাম, ডাব্লু মানে অখণ্ড সংখ্যার স্বাভাবিক সংখ্যার মধ্যে কী সম্পর্ক হলো, তাহলে আমরা লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু কিন্তু মানে 0 প্লাস এন, মানে এনে স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরোটা যদি জুড়ে যায়, বা সেটের আকারে লিখলে এইভাবে লিখতে পারি, এন একটা সেট ইউনিয়ন এর সঙ্গে কি 0, মানে স্বাভাবিক সংখ্যা একটা সেট, তার সঙ্গে ইউনিয়ন যদি করি, জুড়ে দিই 0, তাহলে সেটা কিন্তু একটা অখণ্ড সংখ্যার সেট হয়ে যাবে। এবার সংখ্যারেখা কেমন হবে, এবার নিশ্চয়ই বুঝতে পারছো। এটা যদি 0 হয় তাহলে সমদূরত্বের দাগগুলো টেনে নিই, তাহলে এটা 1 2 3 4, তাহলে এবার সংখ্যার যে এটা এই যে অখণ্ড সংখ্যার সেটটা কী হবে, 0 থেকে শুরু করে ডান দিকে যতদূর যাওয়া যায়, মানে এর কোনো শেষ নেই, এগুলোই হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যার সেট। তাহলে বোঝা গেল এখানে কী জিনিস অখণ্ড সংখ্যা আর অখণ্ড সংখ্যার স্বাভাবিক সংখ্যার মধ্যে কী সম্পর্ক, এটাও বোঝা গেল। এবার বলো তো দেখি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অখণ্ড সংখ্যার স্বাভাবিক সংখ্যার মধ্যে কে বড়। আমরা যদি অখণ্ড সংখ্যা লিখি আর স্বাভাবিক সংখ্যা লিখি, তাহলে এর মধ্যে বড় কে, বড় নিশ্চয়ই অখণ্ড সংখ্যা। তাহলে এটাই মানে ছোটো বড়োর দিক থেকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে অখণ্ড সংখ্যাটা কিন্তু ভালো করে শিখে গেলাম, কারোর কোনো সমস্যা থাকার কথা না। এবার পরে যেটা আসবো আমরা, পূর্ণ সংখ্যার একটা সেট। পূর্ণ সংখ্যা কী জিনিস, পূর্ণ সংখ্যাকে আমরা কী দিয়ে ডিনোট করেছিলাম, যখন লিখেছিলাম কী দিয়ে দেখেছিলাম, ক্যাপিটাল জেড দিয়ে আমরা ডিনোট করেছিলাম, তাই তো। এবার দেখো, আমরা লাস্ট যেটা শিখলাম সেটা হচ্ছে কি, আমরা শিখেছিলাম অখণ্ড সংখ্যার সেট, তাই না। সেটা কেমন ছিল, 0 1 2 3 এইবার চলতে থাকবে। এবার দেখো, আমাদের তো জানি যে 1 থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো তো, -1। 1 থেকে 3 বিয়োগ করলে কত হয়, -2। তাহলে এগুলোও কিন্তু একটা কী হচ্ছে আমাদের সংখ্যা, এই যে -1 -2 এগুলো পেলাম, এগুলোও কি একটা সংখ্যা, এগুলোকে বলি কি আমরা ঋণাত্মক সংখ্যা। তাহলে এর সঙ্গে যদি আমরা একইভাবে ঋণাত্মক সংখ্যাগুলোকে জুড়ে দিই, -1 -2, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। এখানে -3 ডট করতে করতে মাইনাসের দিকে চলতেই থাকে বাঁ দিকে। তাহলে এই যে সংখ্যাগুলোর সঙ্গে এই অখণ্ড সংখ্যা ছিল এইগুলো, তার সঙ্গে দেখো আমাদের ঋণাত্মক সংখ্যাগুলো জুড়ে যাচ্ছে, এই যে সেটটা পাচ্ছি, এটাকে কিন্তু আমরা এখন আর অখণ্ড সংখ্যা বলবো না বা স্বাভাবিক সংখ্যা বলবো না, এটাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। এটাকে এখন আমরা বলবো পূর্ণ সংখ্যা। তাহলে এবার তোমাদের মনে একইভাবে প্রশ্ন জাগতে পারে যে এই যে পূর্ণ সংখ্যাটা তোমরা শিখলে, পূর্ণ সংখ্যার সঙ্গে অখণ্ড সংখ্যার কী সম্পর্ক। এই যে অখণ্ড সংখ্যা ছিল তার সঙ্গে কী হয়েছে, ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু জুড়ে গেছে, -1 -2 এই করতে করতে ডট করতে করতে মাইনাস সংখ্যাগুলো জুড়ে গেছে।
আর যদি স্বাভাবিক সংখ্যার সঙ্গে তুলনা করি তাহলে এর সঙ্গে কিন্তু কী জুড়বে, স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু জিরো ছিল না, তাহলে 0 -1 -2 এই করতে করতে এইগুলো জুড়ে গিয়ে আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা পেয়ে যাব। তাহলে এবার পূর্ণ সংখ্যা কী জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে সংখ্যা রেখায় কীভাবে দেখাবো, সেটাও তোমাদের কিন্তু মাথায় এখন চলে এসছে। এটা যদি সংখ্যা রেখা হয়, এটা 0, উভয় পক্ষে সমদূরত্বে এই দাগগুলো টেনে নেব। হ্যাঁ, হাতে আঁকার জন্য এটা ছোট বড় হতেই পারে। তাহলে এটা 1 2 3 4 5, একইভাবে এদিকে হবে -1 -2 -3 -4 -5, এরকম চলতেই থাকবে, যার কোনো শেষ নেই। তাহলে এই যে সংখ্যার সেট পেলাম, এটাকে কি বলবো আমরা, পূর্ণ সংখ্যার সেট কিন্তু, ঠিক আছে। তাহলে এবার তিনটে যে সেট শিখলাম, এদের মধ্যে মানে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ীও তো সাজাতে পারি। তাহলে প্রথমে শিখেছিলাম আমরা স্বাভাবিক সংখ্যা, তারপরে শিখলাম অখণ্ড সংখ্যা, তারপরে শিখলাম পূর্ণ সংখ্যা। তাহলে এদের যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কেমন দেখতে হবে, এমন দেখতে হবে, কারণ এর মধ্যে কিন্তু জিরো নেই, এর মধ্যে এক্সট্রা জিরো আছে, এর মধ্যে মাইনাস সংখ্যাগুলো জুড়ে গেছে। আর যদি ঠিক আছে পদক্রমে সাজাও তাহলে এদিক থেকে এই দিকে যাবে। তাহলে এদের মধ্যে এই তিনটির মধ্যে সম্পর্ক কিন্তু এটা। তাহলে এই তিনটে সংখ্যার সেট ভালো করে বোঝা গেল, ঠিক আছে। এরপরে যে সেটটা আসবে, দেখো এখানে তো আমি সুন্দর করে তোমাদেরকে ওয়ার্ক করে করে হাতে ওয়ার্ক করে করে বলে দিচ্ছি, যারা ভিডিওটা দেখছো তাদের মাথায় তো সুন্দর করে গেঁথে যাচ্ছে। যদি বলতে মানে কারোর প্রয়োজন পড়ে যে এই হোমওয়ার্ক করা পেজটা তোমাদের দরকার, যাতে তোমরা একটু দেখে নিতে পারো, বা ভিডিও দেখার পরে যদি এটা সামনে দেখো তাহলে তোমাদের হয়তো সুবিধা হতে পারে। তাহলে আমার এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো আর ওখানে নোটটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার চলো নেক্সট যে সেটটা আছে সেটা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যার সেট। এটাকে কি দিয়ে ডিনোট করি আমরা, কিউ দিয়ে। এবার দেখো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলবো আমরা, এটা কিন্তু খুব ভালো করে বুঝবে, এর মধ্যে অনেক কিছু কনসেপ্ট আছে। যে সংখ্যাগুলোকে p/q এই আকারে লিখতে পারবো, কিন্তু এখানে একটা কন্ডিশান আছে, কিউটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, আর পি আর কিউকে হতে হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি, পি কিউকে থাকতে হবে কিন্তু জেডের মধ্যে, মানে জেডের থেকে পেতে হবে। তাহলে যে এই যে সংখ্যাটা হবে এই দেখতে, এই সংখ্যাটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো 2/3, 3/5, 4/7, ঠিক আছে। এগুলো কিন্তু সব মূলদ সংখ্যা। এবার প্রশ্ন জাগতে পারে তোমাদেরকে, কি 5 কি মূলদ সংখ্যা নয়? 5 কেউ বলবে না স্যার 5টাকে তো আমরা p/q আকারে লিখতে পারছি না, তাই কি 5টাকে আমরা এইভাবে লিখতে পারবো না, 5/1। 5ও তো ইন্টিজার, 1ও ইন্টিজার, তাহলে এটাকে তো p/q আকারে লিখতে পারছি। অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, স্যার -1 কি মূলদ সংখ্যা? হ্যাঁ অবশ্যই, কারণ -1টাকে আমরা -1/1 লিখতে পারছি, এটাকেও p/q আকারে লিখতে পারছি। আমাদের কন্ডিশন ছিল পিটাকেও ইন্টিজার হতে হবে, কিউটিকে ইন্টিজার হতে হবে, কিন্তু নিচে যেটা থাকবে সেটা কোনো 0 হতে পারবে না। তাহলে আরও একটা জিনিস, 0 কি মূলদ সংখ্যা? প্রশ্ন আসতে পারে, 0 কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হবে? দেখো তো 0টাকে আমরা এভাবে লিখতে পারি না, 0/1। পরীক্ষায় কিন্তু এটা খুব কোশ্চেনটা দেয় যে 0 কি মূলদ সংখ্যা, তাহলে 0টাকে এইভাবে লিখতে পারছি, তাহলে এটা তো মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে
একজন বললো স্যার তাহলে 1/0 এটাও তো মূলদ সংখ্যা হবে। 1/0 মূলদ সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে না। কারণ কি, আমরা বলেছিলাম যে নিচে যেটা থাকবে কিউটা সেটা সবসময় কিন্তু নন জিরো হতে হবে, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। তাহলে দেখো, আমরা যে স্বাভাবিক সংখ্যার সেটটা পেয়েছিলাম, ভালো করে বোঝো, স্বাভাবিক সংখ্যার যে সেটটা পেয়েছিলাম এন দিয়ে ডিনোট করেছিলাম, তার মধ্যে ছিল 1 2 3 ডলার করতে করতে যাচ্ছে। তাহলে এই সংখ্যাগুলোকে 1টাকে 1/1 আকারে লিখতে পারি, 2টাকে 2/1 আকারে লিখতে পারি, 3টাকে 3/1 আকারে লিখতে পারি, মানে এর সব এলিমেন্টগুলোকেই কিন্তু p/q আকারে লিখতে পারছি, তাই না? তাহলে এন সংখ্যার সেটটাকেও আমরা কিন্তু মূলদ সংখ্যা বলতে পারি। ঠিক আছে, তাহলে এন স্বাভাবিক সংখ্যার যে এলিমেন্টগুলো সবগুলোই কিন্তু কি মূলদ সংখ্যা। তারপরে আমরা শিখেছিলাম অখণ্ড সংখ্যা, তার মধ্যে কী ছিল 0 1 2 এইভাবে চলতে চলতে সবগুলো ছিল। ঠিক আছে, তাহলে দেখো 0টাকে আমরা বলেছি একটু আগে মূলদ সংখ্যা, আর এইগুলো তো সব মূলদ সংখ্যা। তাহলে এই অখণ্ড সংখ্যার সেটের মধ্যে যা সংখ্যা আছে সবই মূলদ সংখ্যা। ঠিক আছে, তারপরে ইন্টিজার জেড, এর মধ্যে কী ছিল, এই নেগেটিভ থেকে শুরু করে, আমি এখানে কয়েক সব তো লিখতে পারবো না, দেখা যাচ্ছে আমি লিখলাম কি ডট করতে করতে -3 -1 -2 -1 0 1 2 3 চলতে থাকবে। তাহলে দেখো, এটাকে -3টাকে -3/1 লিখতে পারছি, মানে p/q আকারে লেখা যাচ্ছে। -2টাকে -2/1 লিখতে পারছি, সেটাও p/q আকারে লেখা যাচ্ছে। তাহলে কিন্তু এখানে যা সংখ্যা আছে সবগুলোকে কিন্তু p/q আকারে লেখা যাচ্ছে। তার মানে এটাকেও কিন্তু বলতে পারি যে একটা জেড সংখ্যা, মানে ইন্টিজার যে সেটটা তার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু মূলদ সংখ্যা। এবার এইগুলো তো সব ঢুকে গেল মূলদ সংখ্যার মধ্যে। ঠিক আছে, তারপরে আরও কিছু এলিমেন্ট আছে যেগুলোকে ভগ্নাংশ আকারে, মানে পুরোপুরি ভগ্নাংশ আকারে লিখতে পারি, যেমন 5/7, ওই যেমন দেখালাম 7/5, 2/4, এরকম যে ভগ্নাংশগুলো সংখ্যাগুলো এগুলোও সব মূলদ সংখ্যার মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে দেখো মূলদ সংখ্যার মধ্যে কারা কারা ঢুকে আছে, কিউ এর মধ্যে ঢুকে আছে, এন ঢুকে আছে, তারপরে অখণ্ড সংখ্যা ঢুকে আছে, তারপরে কি হচ্ছে ইন্টিজার, এও কিন্তু পুরোপুরি ঢুকে আছে। তার সঙ্গে যে ভগ্নাংশ সংখ্যাগুলো যেটাকে আমরা এরকম একটার বাই একটা মানে লব বাই হর আকারে লিখতে পারছি সেগুলোও ঢুকে আছে। তাহলে এতক্ষণ যে 4টে সংখ্যার সেট শিখলাম, কী কী শিখলাম, ন্যাচারাল নাম্বার, তারপরে অখণ্ড সংখ্যা, তারপরে ইন্টিজার, এখন শিখলাম মূলদ সংখ্যা। তাহলে এদেরকে কীভাবে ক্রমে সাজাতে পারি, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, আর এর থেকে এটা বড়, কারণ এর থেকে এর মধ্যে 0 বেশি রয়েছে, আর এর থেকে এর মধ্যে মাইনাস নেগেটিভ সংখ্যাগুলো বেশি রয়েছে। ঠিক আছে, আর এর মধ্যে তো এরা তিনজনই ঢুকে আছে, সঙ্গে আরও এক্সট্রা কিছু এলিমেন্ট আছে। তাহলে এখানে সবথেকে বড় হচ্ছে মূলদ সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে এগুলো বোঝা গেল ভালো করে, খুব সুন্দর করে কিন্তু এই যে 4টে সংখ্যার সেট আমরা ভালো করে শিখে গেলাম, কারণ নিশ্চয়ই কোনো সমস্যা থাকবে না। এবার এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি তোমাকে বলেছি, যে পরীক্ষা একটা বলে দিল যে -1 কি মূলদ সংখ্যা হবে, বা স্বাভাবিক সংখ্যার সেট কি এটা মূলদ সংখ্যা বলতে পারি, স্বাভাবিক সংখ্যার মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি মূলদ সংখ্যা হতে পারে, বা এতক্ষণ যে সংখ্যার সেটগুলো শিখলাম সেই সংখ্যার সেটগুলো মানে 4টে ক্রমে সাজিয়ে দিল, দিয়ে বললো এর মধ্যে কোন ক্রমটা সব সঠিক হবে। ঠিক আছে, তারপরে বললো 0 কি মূলদ সংখ্যা নাকি মূলদ সংখ্যা হবে না। ঠিক আছে, তারপরে বলে দিতে পারে যে 4টে সংখ্যা এন ডাব্লু জেড কিউ, এর মধ্যে সবথেকে বড় সংখ্যার সেট কোনটা। ঠিক আছে, তাহলে এইভাবে কোশ্চেনটা দিতে পারে কিন্তু। ঠিক আছে,
এবার তাহলে এই পর্যন্ত আমরা শিখে গেলাম ভালো করে। এবার যেটা শিখবো আমরা অমূলদ সংখ্যার সেট। ঠিক আছে, এটাকে তেমন কোনো অক্ষর দিয়ে ডিনোট করা হয় না, এটা তোমরা মনে রাখো অমূলদ সংখ্যার সেট। এবার এর মধ্যে কি কি কোন সংখ্যাগুলো আছে, এতক্ষণ তো অনেক কিছু শিখলাম মূলদ সংখ্যা পর্যন্ত, তাহলে আর বাকি থেকে গেল কি, বাকি আর কোন সংখ্যা থেকে গেল? দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যেখানে আমি লিখেছিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, সেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু পেয়েছিলাম ±√3। এই যে √3টাকে বা আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম 4, তার মানে এক্স ইকুয়াল টু ±2। দেখো এখানে কিন্তু এক্স ইকুয়াল টু যখন বার করব তখন আমাদের কিন্তু এক্স ইকুয়াল টু √4 হচ্ছিল, সেখান থেকে আমরা পেয়েছি ±2, কারণ 4টাকে আমরা বর্গমূল করলে 2 পাই, আবার 2 বর্গমূল স্কোয়ার করলে আমরা 4 পাই। কিন্তু এখানে কিন্তু 3 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এর কিন্তু আমরা স্কোয়ার রুট বার করতে পারছি না, সেই জন্য এর মাথায় কিন্তু আমাদের একটা রুট থেকে যাচ্ছে। তাহলে এই যে সংখ্যাগুলো পাচ্ছি √3 -√3 √2 -√2 √5 -√5, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এবার কারোর মনে কিন্তু একটু প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি তো 1টাকে বলেছিলেন মূলদ সংখ্যা, কেন কী জন্য বলেছিলেন যে 1টাকে 1/1 আকারে লিখতে পারছেন, তাই 2টাকেও বলেছিলেন মূলদ সংখ্যা, কারণ কি 2টাকে 2/1 আকারে লিখতে পারছিলেন, মানে p/q আকারে। তাহলে আমি কেন তো এখানে √3টাকেও √3/1 আকারে লিখতে পারি, তাহলে কেন √3 মূলদ সংখ্যা হবে না? কেন হবে না? তার অ্যান্সার কিন্তু তোমাদের যে মূলদ সংখ্যার ডেফিনেশানটা দিয়েছিলাম, ডেফিনেশানে কী দিয়েছিলাম, যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায়, যেখানে q ≠ = 0 আর p অ্যান্ড qটা কী হবে, ইন্টিজার হবে। ঠিক আছে, ইন্টিজার মানে কোন সংখ্যাগুলো, যেগুলো ওই পূর্ণ সংখ্যার মধ্যে আছে, যেমন যেগুলো কি এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো কেমন দেখতে, এই যে ডট ডট করতে সে মাইনাস থেকে শুরু করে যে -3 -2 -1 0 1 2 3, এইগুলো যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে পূর্ণ সংখ্যা বলছি। তার মানে 0 +-1 +-2 +-3, এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলছি। এর মধ্যে পূর্ণ সংখ্যার মধ্যে কোথাও দেখেছো √3 √2 √5 রয়েছে? নেই। তাহলে আমরা যখন এই √3টাকে √3/1 আকারে লিখছি, তখন দেখো পি এর ভ্যালু, আমরা উপরটা যদি পি ধরি, পি এর ভ্যালু এটা হচ্ছে √3 হয়ে গেল। এই √3টা কি ইন্টিজার? ইন্টিজার না, তাহলে সেই জন্য এটাকে কিন্তু আমরা p/q আকারে লিখতে পারছি না। সেই জন্য এই সংখ্যাটাকে, যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি না, তাদেরকে আমরা বলি অমূলদ সংখ্যা। দেখবে যে স্বাভাবিক সংখ্যার সেটটা ছিল, স্বাভাবিক যে সংখ্যার যে সেটটা ছিল, এটাকে কিন্তু সব p/q আকারে লিখতে পেরেছিলাম, তাই না? তারপরে অখণ্ড সংখ্যার যে সেটটা, সেটাকেও p/q আকারে লিখতে পেরেছিলাম। ইন্টিজার কী ছিল এর মধ্যে, 0 +-1 +-2 এরকম করতে করতে চলতে থাকবে, এগুলোকেও p/q আকারে লিখতে পেরেছিলাম। ঠিক আছে, তারপরে অখণ্ড সংখ্যার সেটটা তো আমরা পড়লাম, অখণ্ড না, মূলদ সংখ্যার সেটটা, যেগুলোকে p/q আকারে লিখতে পারি। একমাত্র যেগুলোকে p/q আকারে লিখতে পারবো না মূলদ সংখ্যা বাদ দিয়ে, এখানে কিন্তু এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাকে মূলদ সংখ্যা বলা যেতে পারে, আর এটা তো মূলদ সংখ্যার সেটটা তো আছে নিজেই মূলদ সংখ্যা। তাহলে এই মূলদ সংখ্যার সেট বাদ দিয়ে যেগুলোকে p/q আকারে লেখা যাবে না, মানে √3 +-√3 দিয়ে লিখি, +-√2 +-√5, এই সংখ্যাগুলোকে আমরা বলছি অমূলদ সংখ্যা। বোঝা গেল তাহলে যে, তাহলে এইগুলো কিন্তু আমাদের মোট
যে রিয়েল নাম্বারের মধ্যে যতগুলো সংখ্যার সেট আছে এগুলোই হচ্ছে এই 5টা সম্পর্কে আমরা শিখে গেলাম। এবার চলে আসো এই যে সংখ্যাগুলো শিখলাম, এই সংখ্যার যে সেটটা শিখলাম তাদের মধ্যে সম্পর্ক কী। সংখ্যাগুলো কী শিখলাম দেখো, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, তারপরে আসলো ইন্টিজার, তারপরে মূলদ সংখ্যা, তারপরে অমূলদ সংখ্যাকে কি আমি অ দিয়ে লিখছি, ঠিক আছে। তাহলে এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এর থেকে এটা, তো এটা কিন্তু এদের মধ্যে রিলেশানটা কিন্তু আনা যাবে না। অমূলদ সংখ্যাটা কিন্তু কারোর সঙ্গে ও মিশবে না, ও পুরো আলাদা এর সঙ্গে। তাও আমি কি বলেছিলাম যে অখণ্ড সংখ্যাটা কিভাবে আসে, স্বাভাবিক সংখ্যাটা আসে তার সঙ্গে শূন্য যুক্ত হয়ে যাচ্ছে, তারপরে সে অখণ্ড সংখ্যা হচ্ছে। জেড কি করে পাচ্ছিলাম আমরা, অখণ্ড সংখ্যার সঙ্গে যে নেগেটিভ সংখ্যাগুলো আছে সেই নেগেটিভ সংখ্যাগুলোকে জুড়ে দিয়ে আমরা পাচ্ছিলাম কি এটা। বা স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা জিরো আর নেগেটিভ সংখ্যাগুলোকে জুড়ে দিই, ঠিক আছে, এটা মাইনাস ওয়ান না, নেগেটিভ যে সংখ্যাগুলো আছে সেগুলো জুড়ে দিই, তাহলে কিন্তু ইন্টিজার হয়ে যাচ্ছে। আর কিউ যখন মানে মূলদ সংখ্যা যখন পাচ্ছিলাম তখন কিন্তু ওর মধ্যে স্বাভাবিক সংখ্যা ঢুকে আছে, অখণ্ড সংখ্যারও সবগুলো মূলদ সংখ্যার মধ্যে চলে যাচ্ছে, ইন্টিজারও ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তারপরে যেগুলোকে শুধুমাত্র পি বাই কিউ আকারে, মানে পি বাই কিউ আকারে তো সবগুলো লিখতে পারছি, প্রকৃত যেগুলোকে পি বাই কিউ করে মানে 2/3, 4/5 লব আর হর যেগুলো থাকছে এগুলো ক্ষেত্রে দেখবে সব এগুলোকে যদি আমরা মূলদ সংখ্যা আকারে লিখতে যাই তাহলে প্রত্যেকের তলায় 1 দিয়ে ভাগ করতে হবে, শুধু হর 1 হতে হবে, হর 1 বাদ দিয়ে যে মূলদ সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে থাকছে। কিন্তু এই যে অমূলদ সংখ্যার সেটটা, এই অমূলদ সংখ্যার সেটের সঙ্গে কিন্তু এদের এই 4 জনের কারোরই কিন্তু কোনো লিঙ্কেজ নেই, এ পুরোপুরি আলাদা, এ নিজের মতো নিজে থাকবে, ঠিক আছে। তাহলে এই সম্পর্কটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে পারলে যে সংখ্যা সেটগুলো বললাম সেগুলো কোনটা কেমন দেখতে, ঠিক আছে। এবার তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো বাস্তব সংখ্যা নিয়ে পড়াশোনা করছিলাম, তাহলে হঠাৎ করে এতক্ষণ ধরে তো এত সংখ্যা সেট শিখলাম কিন্তু বাস্তব সংখ্যাটা কী জিনিস সেটাগুলো তো শিখলাম না। তাহলে দেখো বাস্তব সংখ্যা সেটটা হচ্ছে কি, এবার সেটাই আমরা একটা চিত্রের আকারে বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে যে সংখ্যার সেটটা আমরা শিখেছিলাম, ঠিক আছে, সেটাকে আমি সার্কেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো একটু পরে নিয়ে যাই, এটা একটু ভালো করে বোঝো, ঠিক আছে। একে বেশি সময় এখানে থাক। দেখো আমি একটু বড় জায়গায় দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, ঠিক আছে, ভালো করে ছবিটাকে বোঝাই তাহলে দেখবে এটা ভালো বুঝতে পারবে। ধরো আমি এই সার্কেলটা নিলাম, এই সার্কেলটা এটাকে বলছি আমি স্বাভাবিক সংখ্যার সেট, তার মানে এর মধ্যে কি কি আছে 1 2 3 এরকম করে করে ডট করে সব সংখ্যাগুলো এর মধ্যে আছে। এবার এখানে এর বাইরে নিলাম আমি একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এভাবে আঁকতে সুবিধা হচ্ছে, আমি তোমাদেরকে আমার নিজের মতো একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথমে আমি একটা সার্কেল দিয়ে ডিনোট করছি, এটাকে বলছি আমি একটা স্বাভাবিক সংখ্যার সেট। এর মধ্যে কি কি থাকবে দেখো, 1 2 3 ডট করে এই সংখ্যাগুলো থাকবে। এরপর এর উপর আরও একটা সংখ্যা একটা ট্রায়াঙ্গেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এর মধ্যে আমি যুক্ত করে দিলাম 0,
মানে এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো এই স্বাভাবিক সংখ্যার থেকে শুরু করে সঙ্গে জিরোও আছে, তাহলে এই যে সংখ্যার সেটটা এটা কিন্তু অখণ্ড সংখ্যার সেট হয়ে গেল। এবার আমি যদি বলি এর সঙ্গে আমি কিছু আরও অ্যাড করে দেব, এই স্কোয়ার মানে আয়তক্ষেত্রটা দিয়ে কি -1 -2 -3, ঠিক আছে, এই যে ডট ডট করতে করতে চলতে থাকবে। তার মানে স্বাভাবিক সংখ্যা, শূন্য আর নেগেটিভ সংখ্যা এগুলোও নিয়ে নিলাম সঙ্গে, তাহলে যে সেটটা হচ্ছে এটাকে কিন্তু কি বলবো আমরা, ইন্টিজার। ঠিক আছে, এবার এর সঙ্গে আরও একটা আমি বাইরে একটা ছোট আর একটা বড়ো সার্কেল আঁকছি। দেখো এটাকে এর মধ্যে আমি আরও কী কী নিয়ে নিচ্ছি, দেখো এগুলো তো আছে, ভিতরে যেগুলো আছে সেগুলো তো আছে, মানে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ইন্টিজার, তার সঙ্গে এর মধ্যে যদি আমরা 2/3, 3/5, 7/10 মানে এইভাবে যে ভগ্নাংশগুলো সব নিয়ে নিই। ঠিক আছে, এই যে সেটটা আসবে এটাকে কিন্তু আমরা বলবো কি, মূলদ সংখ্যার সেট, তাই না? বোঝা গেল? এবার অমূলদ সংখ্যার যে সেটটা পেয়েছিলাম সে দেখো কারোর সঙ্গে ওর বনিবানা হয় না, ও পুরো আলাদা, এদের সঙ্গে কারোর সঙ্গে ওর মিল নেই। তাহলে সেটাকে এর মধ্যে কী কী ছিল দেখো, ছবিটা একটু ঘিজিমিজি হয়ে যাচ্ছে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে যে মূলদ সংখ্যার সেটটা, অমূলদ সংখ্যার সেটটা, সেটাকে আমি এখানে নিচ্ছি। এর মধ্যে ছিল কি, √3, √2, প্লাস মাইনাস দিয়ে নিতে পারো, ঠিক আছে, প্লাস মাইনাস এগুলো। এর সঙ্গে কিন্তু এদের কোনো বনিবনা নেই বা মিল নেই। তাহলে এইগুলোকে যদি আমরা একসঙ্গে একত্রিত করি তাহলে একটা সংখ্যার পুরো সেট পাবো। এই পুরো সংখ্যার সেটটাকে আমরা বলবো রিয়েল নাম্বারের সেট, মানে এই সংখ্যাগুলোকে নিয়ে যে সেটটা পাচ্ছি সেটাকেই বলবো আমরা একটা রিয়েল নাম্বারের সেট বা বাস্তব সংখ্যার একটা সেট। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো যে বাস্তব সংখ্যা কী জিনিস, বাস্তব সংখ্যার মধ্যে কত কিছু ঢুকে আছে, আর প্রত্যেকটা যে সেট তাদের মধ্যে ইন্টার রিলেশান কী, সেগুলো কেমন দেখতে, সংখ্যা শেখায় তাদের রিপ্রেজেন্টেশান কেমন, সবগুলো ভালো করে বোঝা গেল। এরপরের দিন দেখবে আমরা যে ক্লাসটা করব তার মধ্যে কিন্তু আমরা এই যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ইন্টিজার, এদের প্রত্যেকে আলাদা আলাদা একটা ধর্ম আছে, নেচার আছে। ঠিক আছে, যোগের সময় একরকম নেচার দেখায়, ভাগের সময় একরকম, ঠিক আছে, সেইগুলো আমরা খুব সুন্দর করে কিন্তু পরের দিন আবার একটা ক্লাসে শিখবো, কারণ ওই ক্লাসটা করাতে গেলেও ওটা প্রচুর লেন্দি হবে, তাই দুটো ক্লাস মিলিয়ে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। সেই জন্য এটা আজকে দেখে রাখো ভালো করে, এটা দেখা থাকলে পরের দিন কিন্তু ওই ক্লাসটা করতে তোমাদের সুবিধা হবে। তাহলে আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে এটা বাকিগুলো আমরা করে নেব, তারপরে কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তাহলে নতুন যারা এসছো দেখছো ভালো লাগছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে যত তোমরা আমাকে সাপোর্ট করবে তত কিন্তু আর নতুন নতুন ক্লাস, সুন্দর সুন্দর ক্লাস নিয়ে চলে আসবো, কারণ পেডাগোজিক ক্লাস চলছে, সায়েন্সের ক্লাস চলছে, তারপরে সাবজেক্ট ওয়াইজ পেডাগোজিক ক্লাস হচ্ছে, ম্যাথের ক্লাস চলছে। এখানটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু প্রিপারেশান তোমাদের খুবই ভালো হবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।